আজকে আমরা এমএস এক্সেল প্রোগ্রামটা শুরু করব। একটু এদিকে মনোযোগ দিই। আমরা প্রতিটা প্রোগ্রাম শুরু করার আগে আমরা ওই প্রোগ্রামের একটু পরিচিতি দেই, মানে ওই প্রোগ্রামের কাজ কি, ওই প্রোগ্রাম দিয়ে কী কী করা যায় বা ওই প্রোগ্রামের সুবিধা কী। কারণ এগুলো যদি আপনি আগে থেকে না জানেন তাহলে পরবর্তীতে আপনি কাজ করার সময় একটু সমস্যা হবে। তো আপনাদের সবার কাছে কিন্তু শিট আছে, ওই শিটের মধ্যে এক্সেলের যে ইয়াগুলো আছে, মানে পৃষ্ঠাগুলো আছে, এক্সেলের পৃষ্ঠার প্রথম যে পৃষ্ঠাটা আছে ওখানে এক্সেলের একটু পরিচিতি দেওয়া আছে। এই যে ওখানে এমএস এক্সেলে যে 2 নম্বর পৃষ্ঠায় আপনার এক্সেল কি বা কাকে বলে এরকম একটা পরিচিতি দেওয়া আছে। তো আপনাদের আগে আমি একটু এটার পরিচয় করে দিই যে এক্সেলটা কি। দেখেন এখানে কি বলছে, স্প্রেডশিট অ্যানালাইসিস, মানে এক্সেল প্রোগ্রাম হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। আর এখানে বলছে স্প্রেডশিট অ্যানালাইসিস একটি কি শব্দ, ইংরেজি শব্দ। বাংলা অর্থ করলে এর নাম হবে বিস্তৃত কাগজের পাতা বা বড় পৃষ্ঠামূলক প্রোগ্রাম। এই পৃষ্ঠায় অতি সহজে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ব্যাংক, বিমা, সরকারি, আধা সরকারি ইত্যাদি অফিসের হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ, পরিসংখ্যানমূলক কার্যক্রম, লেখচিত্র বিশ্লেষণ, গাণিতিক, অর্থনৈতিক ইত্যাদি সূক্ষ্ম বিশ্লেষণ দ্রুত গতিতে ও নির্ভুলভাবে অল্প সময়ে কাজ করা সম্ভব, তাহাকে কি বলে, স্প্রেডশিট অ্যানালাইসিস বলে। মূলত এক্সেল প্রোগ্রামের কাজ হচ্ছে এখানে হিসাব নিকাশ করা। এখানে ছোট থেকে বড় এবং জটিল, আবার এখানে আপনার যে হিসাবটা করছে বিশ্লেষণ আপনি খুব সূক্ষ্মভাবে এই এক্সেলের মধ্যে করতে পারবেন, বুঝতে পারছেন। আর এই এক্সেল প্রোগ্রামটাকে বলা স্প্রেডশিট প্রোগ্রাম, মানে বিস্তৃত শীট প্রোগ্রাম। পরীক্ষায় প্রশ্ন আসে যে এমএস এক্সেল কোন ধরনের প্রোগ্রাম, আপনাকে তখন বলতে হবে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আর বাংলায় কি হচ্ছে, বিস্তৃত কাগজের পাতা। তো দেখেন এখানে কি বলছে, এই প্রোগ্রামে এগুলো কিন্তু শীটের মধ্যে লেখা আছে। এই প্রোগ্রামে তথ্য ব্যবস্থাপনার পাশাপাশি লেখচিত্র তৈরির ক্ষমতাও থাকে। মানে এখানে যে আপনি হিসাব নিকাশ করবেন এর পাশাপাশি আপনি গ্রাফ, যেগুলো বলছেন গ্রাফ, আয়তলেখ, বহুভুজ, যেগুলো আমরা ক্লাস 9-10-এ করছিলাম, এই জিনিসগুলো আপনি এক্সেলের মধ্যে করতে পারবেন। আর এর একটি বাড়তি সুবিধা হলো যে কোনো তথ্য পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অন্যান্য পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। মানে আপনি একটা হিসাব করছেন, করার পরে আপনি 5 যোগ করছেন, 10 হয়ে গেল। এখন আপনি 5-এর জায়গায় আপনি কি করছেন, 7 বসাইলেন, তখন আপনার রেজাল্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা একটা সুবিধা এক্সেলের। নিম্নে কয়েকটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামের নাম দেওয়া হলো। তার মানে এমএস এক্সেলে যে স্প্রেডশিট প্রোগ্রাম এমনটা না, এরকম আরো অনেকগুলো আছে। যেমন এখানে বলছে এমএস এক্সেল, যেটা আমরা কাজ করব, গুগল শিট অনলাইনে, এবং এটা ফ্রি ইউজ করা যায়। এটা আমরা এখনো কাজ করি নাই গুগল শিটে, যখন আমরা ইন্টারনেটে কাজ করব তখন আমি দেখাই দিব। আপনি গুগল শিটের মধ্যে আপনি হিসাব নিকাশগুলো করতে পারবেন। ওয়ার্ক নাম্বার, এরপর লিব্রি অফিস, এরপর হচ্ছে লটাস, এই সবগুলো হচ্ছে এক্সেলের মতো। এখানে আপনি কি করতে পারেন, হিসাব নিকাশ করতে পারবেন। তো এখানে বলছে এমএস এক্সেল উল্লেখিত নামের প্রোগ্রামটি সারা বিশ্বে বহুল ব্যবহৃত, বিশ্ব নন্দিত জনপ্রিয় প্যাকেজ প্রোগ্রাম হিসেবে সর্বাধিক কি করছে, পরিচিতি লাভ করছে। বুঝতে পারছেন, এমএস এক্সেলটা পৃথিবীতে আপনার কি বিশ্ব নন্দিত, এটা সব জায়গায় বেশি ব্যবহার করা হয়। আর এখানে বলছে আপনি এমএস এক্সেল কিভাবে ওপেন করবেন। আমরা তো ওপেন করতে পারি, আমরা এখানে আবার আসবো কিছুক্ষণ পরে। এখন আমরা দেখবো এমএস এক্সেল কিভাবে ওপেন করা যায়। আমরা এমএস ওয়ার্ডটাকে যেভাবে ওপেন করছি ঠিক একই রকম ভাবে আপনি এমএস এক্সেলটা ওপেন করতে পারবেন। আপনি সোজাসুজি এখানে স্টার্ট মেনুতে যাইতে পারেন, এখানে সার্চ করতে পারেন এমএস এক্সেল, এক্সেল লিখবেন, দেখেন এক্সেল চলে আসছে। এখানে যদি আপনি ক্লিক করেন আমার এক্সেল প্রোগ্রাম কি হবে, খুলে যাচ্ছে। বা আপনি এখানে সার্চ করতে পারেন এক্সেল, তবু আসবে। বা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাবেন, নিউ থেকে দেখেন মাইক্রোসফট, এই দেখেন মাইক্রোসফট কই গেল, এখানে এক্সেল কই, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করলো আপনি আপনি এখানে ক্লিক করলে একটা এক্সেলের ফোল্ডার আসবে, এখানে ক্লিক করবেন, তবু আপনি এক্সেলে প্রবেশ করতে পারবেন। বুঝতে পারছেন। আমাদের যেহেতু টাস্ক বারে দেওয়াই আছে, এখানে এই যে আমাদের টাস্ক বারে এক্সেল দেওয়াই আছে, আমি কি করব, এখানে আর যাব না, না গিয়ে কি করব, এক্সেলে ক্লিক করলাম। করার পরে দেখেন এমএস ওয়ার্ড চালু করার পরে এরকম একটা ইন্টারফেস আসছিল, পাওয়ার পয়েন্ট চালু করার পর এরকম একটা ইন্টারফেস আসছিল, এক্সেস চালু করার পর এরকম ইন্টারফেস আসছিল।
ওখানে কি লেখা ছিল, ব্ল্যাঙ্ক লেখা ছিল। আপনার ওয়ার্ডের ক্ষেত্রে ছিল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি যদি ওয়ার্ডটাকে একটু চালু করি, দেখেন এখানে বুঝতে পারবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এক্সেসে যদি যাই ব্ল্যাঙ্ক ডাটাবেস, যদি পাওয়ার পয়েন্টে যাই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। মানে প্রতিটা প্রোগ্রামে ব্ল্যাঙ্ক লেখাটা আসতেছে, কিন্তু পরের ওয়ার্ডটা ভিন্ন আসতেছে। ভিন্ন আসার কারণ হচ্ছে প্রোগ্রাম আলাদা, এটা আমি আগেই বলছি আপনাদের। তো এটাকে বলা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম বা ওয়ার্কবুক প্রোগ্রাম বলা হয় এক্সেল প্রোগ্রামটাকে। এখান থেকে আমরা কোনটা নিব, এটাই তো নিব, তাই না? ক্লিক করলাম, দেখেন এখান থেকে যাবো কোথায়, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আচ্ছা দেখেন, দেখেন এটা কি ওয়ার্ডের সাথে মিল আছে, এক্সেলের সাথে পাওয়ার পয়েন্ট মিল নাই, আংশিক মিল আছে, ট্যাবগুলোর মিল আছে, কয়েকটা ট্যাব মিল আছে, কিন্তু অনেকগুলো ট্যাব মিল নাই। আবার কিছু কিছু নতুন ট্যাব আসছে এখানে, তাই না? যেমন ওই যে ফর্মুলাস, ডাটা, এগুলো কিন্তু ওয়ার্ডে ছিল না, ওখানে গেলে আপনি পাবেন না। আপনি যদি এখানে এই দেখেন, এখানে নাই, দেখেন ফর্মুলাস নাই, ডাটা কি আছে এখানে, এগুলো নাই। কারণ যেহেতু প্রোগ্রাম নতুন, নতুন নতুন আপনার ট্যাব আসাটাই স্বাভাবিক, তাই না? কিন্তু ইন্টারফেসটা ভিন্ন আছে। এরপর এটাকে বলা হয় টাইটেল বার, এগুলোকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন। এগুলো তো আমি আগে বলে দিচ্ছি আপনাদের, এগুলো আর বলতে হবে না, আমরা ডিরেক্ট কাজে যাব। আচ্ছা একটু নিচে আসি, এইখানে দেখেন এখানে একটা সাদা জায়গা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে এখানে, সাদা জায়গা, এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এখানে আপনি কার্সর নিয়ে গেলে আপনার নামটা দেখাবে, দেখেন ফর্মুলা বার। এটাকে বড় করা যায়, আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন বড় হয়ে যাচ্ছে। এই ফর্মুলা বারের কাজ হচ্ছে আপনি এই শীটের মধ্যে যা যা টাইপ করবেন সব এখানে কি করবে, শো করবে। আপনি এখান থেকেও মুছতে পারবেন, এখান থেকেও মুছতে পারবেন, মুছে দেন দেখেন এখানেও থাকবে না। এটা হচ্ছে ফর্মুলা বারের কাজ, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে এইখানে এই যে দেখেন আপনার যেটা খারাপ ভাবে আছে, এটাকে বলা হচ্ছে কলাম। কি বলা হয়, কলাম। এখানে কলামগুলোকে এ বি সি ডি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, এবিসি মানে অ্যালফাবেটিক দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে যেগুলো দেখা যাচ্ছে শোয়ানো ভাবে আছে, এগুলোকে বলা হচ্ছে সারি বা র। যেটা আমরা ওই যে ওয়ার্ডের মধ্যে টেবিলে যখন ক্লাস করছি তখন জানছিলাম যে যেটা খারাপ ভাবে থাকে এটাকে বলা হয় কি, কলাম। আর যেটা শোয়ানো আছে এটাকে বলা হয় কি, সারি। এখানে সারিগুলোকে 1 2 3 দিয়ে প্রকাশ করা হয়। আপনার কলামগুলোকে বলা আপনার প্রকাশ করা হচ্ছে এবিসিডি দিয়ে, আর সারিগুলোকে কি বলা হয়, 1 2 দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সেল। আচ্ছা এখানে কতগুলো কলাম আছে আপনি কি জানেন? পরীক্ষায় আসবে কিন্তু এটা, কলাম কতগুলো, সারি কতগুলো আছে জানেন আপনি? এখানে কলাম হচ্ছে আপনার 16,384টা কলাম আছে। কয়টা? 16,384টা। এই জন্য ওখানে বলা হইলো যে এক্সেল প্রোগ্রামটাকে স্প্রেডশিট বলে, মানে বিস্তৃত শীট বলে। আর দেখেন এখানে সারি কতগুলো আছে, সারি হচ্ছে 10,48,576টা সারি আছে। এই যে এখানেই লেখা আছে, দেখেন আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে এই যে এই যে কলামের কথা বলছে এখানে, আপনার ওয়ার্কবুকের উপরে ইংরেজি বর্ণমালা দিয়ে যেমন এ বি সি ডি এভাবে ইউ পর্যন্ত 21টি অক্ষর দেখা যাবে। এই অক্ষরগুলিকে এক একটি করে কলাম বা স্তম্ভ বলা হয়। এই যে দেখেন এখানে কলাম কতগুলো আছে, কলাম যদি আমরা হিসাব করি তাহলে 16,384টা কি আছে, কলাম। আর সারির ক্ষেত্রে দেখেন যে সারি বলতেছি কি, আপনার ওয়ার্কবুকের পর্দার পাশে 1 2 3, এগুলা আপনার 1 2 3 দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে কতগুলো আছে, 10,48,576টা কি আছে আপনার, সারি আছে। আচ্ছা নিচে একটু দেখেন, এখানে আছে ওয়ার্কশিট। এই যে ওয়ার্কবুকে একসঙ্গে আবার 16টি কলাম এবং 1024টা র নিয়ে একটি জায়গাকে বলা হয় কি, ওয়ার্কশিট। মানে আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে 10,48,576টা সারি আছে, আবার 16,384টা কি আছে, কলাম আছে। এখন এগুলো পার্ট পার্ট করা আছে, 16টা কলাম এবং 1024টা র নিয়ে একটা জায়গাকে বলা হচ্ছে কি, শীট। আপনি যদি এখানে এক্সেলে আসেন, দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এখানে শীট লেখা আছে, শীট নাম্বার 1। এখানে আমার একটাই ডকুমেন্ট, মানে ওয়ার্ডের ভাষাতে এটাকে ডকুমেন্ট বলা হচ্ছে।
কিন্তু এক্সেলের ভাষা এটাকে বলা হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্ডে যেমন পৃষ্ঠা আপনি নিছিলেন কন্ট্রোল ইন্টার দিয়ে ব্ল্যাঙ্ক পেজ, এখানে হচ্ছে কি শীট। এই যে আমি যখন ওয়ার্ডে যাব, এই যে ওয়ার্ডে আসলাম, এখানে ডকুমেন্ট 1 না, আমি কন্ট্রোল ইন্টার দিয়ে পেজ নিলাম, পেজ একটা আসছে না, ডকুমেন্ট কি চেঞ্জ হয়েছে? ওটাই মানে ওই ডকুমেন্টের মধ্যে কি আসতেছে, আরেকটা পেজ আসতেছে, আমি আবার কন্ট্রোল ইন্টার দিলাম, কি আসতেছে, পেজ আসতেছে ওই ডকুমেন্টের মধ্যেই। ঠিক এক্সেলে এখানে যদি আমি শিটে ক্লিক করি, আমার আরেকটা শিট আসবে ওই প্রোগ্রামে, মানে ওই মানে ডকুমেন্টের ভিতরেই। ওখানে ছিল পেজ আর এখানে কি শিট। এই যে যত আপনি প্লাসে ক্লিক করবেন একটা করে শিট আসবে, বুঝতে পারছেন? আপনি চাইলে ওখানে যেমন আপনার এই যে এই পেজগুলোকে ডিলিট করা যায়, এখানে ক্লিক করে দিবেন ব্যাক স্পেস প্রেস করলে কি হয়, ডিলিট হয় না? ঠিক এখানে আপনি কি করবেন, এর উপর রাইট বাটন ক্লিক করে যে ডিলিট হচ্ছে, বুঝতে পারছেন? বা আপনি নামও চেঞ্জ করতে পারেন, এর উপর রাইট বাটন ক্লিক করে যে রিনেম লেখা আছে দেখেন, রিনেমে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারেন, নাম চেঞ্জ করে দিবেন, নাম চেঞ্জ করা যাবে। আমি এটাকে ডিলিট করে দিলাম, এগুলো বোঝার সুবিধাতে আমি দেখাইলাম। আচ্ছা আচ্ছা, এখানে সর্বোচ্চ জুম হবে 400%। সর্বোচ্চ কত? 400। ওয়ার্ডে ছিল 500, পাওয়ার পয়েন্টে কিন্তু 400% সর্বোচ্চ। আর এখানে সর্বনিম্ন হচ্ছে ওয়ার্ডের মতোই 10%, এই যে 10%। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কলামগুলোকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এ বি সি ডি দিয়ে, আর সারিগুলোকে 1 2 3। আচ্ছা, এই ছোট ছোট ঘরগুলোকে কি বলে জানেন? সেল বলে। এখানে কলামের নাম আছে, সারির নাম আছে, এই সেলটারও নাম আছে। আমি একটা সূত্র আপনাকে বলে দেই, এই মোতাবেক কাজ করবেন, প্রতিটা সেলের নাম আপনি বলতে পারবেন। আপনি কি করবেন, আপনার এই সেল কত নাম্বার কলামে আছে দেখেন তো, কলাম কয় নাম্বার? সি। আর সারি? তাহলে এই ঘরের নাম হবে C4। কি হবে নাম? C4। আচ্ছা, দেখেন এখানে যে C4 লেখা আছে নেম বক্সে, প্রথমে আপনার ইয়ের নামটা আসবে, প্রথমে আপনার যে কি বলে কলামের নাম আসবে। এখন যদি আপনাকে আমি বলি এই ঘরের নাম কি, আপনি অনায়াসে বলতে পারবেন যে এই ঘরের নাম হচ্ছে G7। এই যে নেম বক্সে দেখাচ্ছে, এখানে সেল খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখন আমরা আমাদের পরিচয় দেওয়া শেষ, এখন আমরা একটু আজকে 4টা কাজ করব, যোগ বিয়োগ গুণ ভাগ করব। আমরা কি করব, এই ঘরের মধ্যে কিন্তু আপনার সংখ্যা বসাইতে হবে। এখন আমি কি করলাম, যে কোনো একটা ঘরের মধ্যে আমি 25 লিখলাম, অ্যারোস কি দিয়ে আমি এদিকে যাব, অ্যারোস কি দিয়ে কিন্তু যাওয়া যায়, আপনার মাউস দিয়ে বারবার এরকম করে ক্লিক করতে হবে না, অ্যারোস কি আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 25 টাইপ করলাম, আবার অ্যারোস কি দিয়ে নিচে আসলাম, এখানে 50, এখানেও 50। এখন আমি কি করব, এখানে যোগ করব। আপনি চাইলে যোগ এখানেও করতে পারেন, কিন্তু যেহেতু আজকে আমরা প্রথম শুরু করতেছি, আমরা সহজভাবে করব, আমরা পাশাপাশি করব। এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে এখানে আপনি যখন হিসাব নিকাশ করতে যাবেন, আগে আপনাকে সমান চিহ্ন দিতে হবে, ইকুয়াল ব্যবহার করতে হবে। এই যে ইকুয়াল আমি ব্যবহার করলাম, করার পরে কি করবেন, যে সংখ্যা আপনি যোগ করবেন ওই সংখ্যা যোগ করতে হবে, মানে যে সংখ্যা আপনি যোগ করবেন। অনেক স্টুডেন্ট কি করে, এই সংখ্যাগুলোকে টাইপ করে দেয়, 25 প্লাস 25, ইন্টার, বাইর হইল 50, তো বাইর হয়েছে, তাই না? এক্সেলের একটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন একটা ফলাফল বের করবেন, ওর নিচে যতগুলো সংখ্যা থাকবে ওর ফলাফল অটোমেটিক বের হয়ে আসবে। কিভাবে? এই দেখেন আমার মাউসের পয়েন্টার মোটা হয়ে আছে না, এই মোটা প্লাসটা আমি একটু এখানে নিয়ে আসবো, দেখেন চিকন আসছে, টান মারেন, ফলাফল বের হয়েছে। কিন্তু এখানে 50 50 কি 50 হয়, আবার এখানে কোনো সংখ্যা নেই, আন্দাজি 50 আসছে। এইভাবে যদি আপনি যোগ করেন তাহলে ভুল অ্যান্সার আসবে। আপনাকে এইভাবে যোগ করা যাবে না, আপনাকে করতে হবে কি, এই ঘর আর এই ঘর ক্লিক করতে হবে। এই ঘরের নাম কি C3 না, আর এই ঘরের নাম কি D3। এই ঘরে 25 আছে, আমি ক্লিক করলাম, দেখেন C3 চলে আসছে, ওই ঘরের নামটা অটোমেটিক কি আসছে, চলে আসছে। আর ওই ঘরের মধ্যে কি সংখ্যা আছে, কত সংখ্যা আছে, ওটা অটোমেটিক এক্সেল কাউন্ট করবে, ওটা আপনাকে চিন্তা করতে হবে না। এখন আপনার কাজ হচ্ছে আপনি কি করবেন, যোগ করবেন না বিয়োগ করবেন। আমি যোগ করব, এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এরপরে কি করব, এই ঘরে ক্লিক করব, C3 প্লাস D3। আপনি চাইলে C3 লিখে দিতে পারেন, এই যে
C3 প্লাস D3, ঠিক আছে? এখন কি করব? ইন্টার বের হয়েছে। আবার দেখেন ইকুয়াল, এই ঘরে ক্লিক করলাম, প্লাস এই ঘরে, ঠিক আছে? ইন্টার বাইরে হয়েছে। এখন দেখেন এই যে যখন মোটা প্লাস থাকবে, মোটা প্লাস দিয়ে কিন্তু সিলেক্ট করা হয়, আর চিকন প্লাস দিয়ে ফলাফল বের করা হয়। আমি এখানে একটা ফলাফল বের করছি, আর এটারও ফলাফল আমি বের করব। আপনি কি করবেন? এই মোটা প্লাসটা এইখানে নিয়ে আসবেন। চিকন আসছে, এবার টান মারেন, রেজাল্ট আসছে, এই যে 100 আসছে। আচ্ছা এখানে 0 কেন আসছে বলেন তো? সংখ্যা দিয়ে দেখেন, দেখেন অটোমেটিক আসতেছে, ঠিক আছে? ওখানে আমরা একটা জিনিস পড়ে আসছিলাম, দেখেন এখানে কি বলছে। এই যে এর একটি বাড়তি সুবিধা হলো যে কোনো তথ্য পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অন্যান্য পরিবর্তন কি হয়ে যায়? স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। এখন দেখেন আমি এখানে 25-এর জায়গায় এখন 80 বসাইলাম, দেখেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, আপনাকে আর যোগ করতে হবে না। বুঝতে পারছেন? আবার দেখেন এই তিনটাকে আমরা যোগ করব, ইকুয়াল। এখন আপনি বলতে পারেন আমি কোনটাকে আগে যোগ করব। যোগের বেলা আপনি কোনটাকে আগে নেন, কোনো সমস্যা নেই। এটাতে ক্লিক করলাম, প্লাস এটা প্লাস এটা, ঠিক আছে? এখন আর প্লাস দেওয়ার দরকার নেই, কারণ এত সংখ্যা নেই। ইন্টার মারেন, বাইরে হয়েছে। এটাকে তো টান মারেন, এই যে চিকন প্লাস, টান মারেন। বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন আপনি তো এই দিক দিয়ে যোগ করলেন, নিচে কি যোগ হবে না? নিচেও যোগ হবে। ইকুয়াল এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, ইন্টার বাইর হয়েছে। এখন এটাকে ধরে আপনি টান মারেন এই দিক পর্যন্ত। বুঝতে পারছেন? যেভাবে যোগ করছেন ঠিক একই রকম ভাবে বিয়োগ, খালি মাঝখানে সাইনটা চেঞ্জ হবে। এই যে দেখেন ইকুয়াল 20 মাইনাস 15, টান মারেন, ঠিক আছে? এখানে 50 করে দেন। এখন এইখানে আপনি কি কাজ করছেন? যোগ করছেন না বিয়োগ করছেন? এই যে ফর্মুলা বারে দেখাচ্ছে আপনাকে, আপনি মাইনাসের কাজ করছেন। এখন যদি আপনি এখানে মাইনাসে গিয়ে এটাকে প্লাস করে দেন, তাহলে কি হবে বলেন তো? এই দেখেন যোগ হয়ে গেছে। এখন যদি টান মারেন, নিচেটা তো মাইনাস আছে, যখন আপনি টান মারবেন নিচেটা প্লাস হয়ে যাবে। বুঝতে পারছেন? এখান থেকে সব এডিট করা যাবে। এই যে মাইনাস করে দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন আমি যদি গুণ করি, সেম নিয়ম, ইকুয়াল 50। এই যে এখানে স্টার আছে, একটা স্টার, এই যে স্টার আছে এবং আপনার 8-এর মধ্যে আছে। শিফট চেপে 8 প্রেস করবেন, এই যেটা 200 আসছে না? আমি 50-এর জায়গায় 100 করে দেই। বুঝতে পারছেন? যদি আমি এখন 50-কে ভাগ দেই 5 দিয়ে, ইকুয়াল 50, এই যে ভাগ। বুঝতে পারছেন? সেম নিয়ম, যেভাবে যোগ করবেন ঠিক বাকিগুলো ওইরকম, খালি মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে। যোগের বেলায় যোগ, বিয়োগের বেলায় বিয়োগ, ঠিক আছে? এরপর আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আপনি পার্সেন্ট কিভাবে বের করবেন। খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের এক্সেলের কাজে আসবে, পার্সেন্ট বের করা। আমি যদি আপনাকে বলি আপনি 500 টাকা 10% বের করেন, আপনি মুখে মুখে বের করে দিবেন যে 50, কারণ পার্সেন্ট মানে কি? শতকরা। 10% মানে 100 টাকা কয় টাকা? 10 টাকা। 500 টাকায় কত হইলো? 50 টাকা হইলো। যদি আমি বলি যে 3%, তাহলে বলবেন 15 টাকা হচ্ছে। আর আমি যদি বলি 500 টাকা আপনি 7.5% বের করেন, 21.5%, বা 13,500 টাকা আছে আপনি এখন 27% বের করেন, কিন্তু জিনিসটা একটু গোলমাল হয়ে যাবে, তাই না? কি করবেন? ইকুয়াল আগে দিবেন, দিয়ে যে সংখ্যাটা আপনি পার্সেন্ট বের করবেন ওই সংখ্যাটাকে ক্লিক করবেন, এরপরে গুণ কত পার্সেন্ট। ইন্টার মারলে গুণ আসবে। গুণ এসছে? আমাকে গুণ বের করতে বলছে। শিফট চেপে ধরে 5 প্রেস করবেন, পার্সেন্ট আসছে, আসছে পার্সেন্ট। এই দেখেন এই যে সংখ্যাগুলো আছে এখানে। কারণ এটা যদি আমি আপনাকে বলি আপনি 17.5% বের করেন, আপনি কি মুখে মুখে পারবেন? ইকুয়াল এই যে গুণন 17.5%, বুঝতে পারছেন? বের হয়ে গেছে, ঠিক আছে? আর মনে করেন এখানে আরো কিছু সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কি, আমি যদি এখানে 1 লিখে নিচে 2 লিখি, আমার কিন্তু আর পরবর্তী লেখাগুলো লিখতে হবে না।
এই যে কি করবেন, দুইটাকে আগে সিলেক্ট করবেন। আমি আগেই বলছি যে সিলেক্ট করার সময় মোটা প্লাস দিয়ে মাঝখান থেকে এরকম করে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়েছে, এরপরে কি করবেন, এই যে মোটা প্লাসটা আপনি এইখানে নিয়ে আসবেন, চিকন হয়ে আসছে না, টান মারেন, আসছে। আরেকবার দেখেন, এই যে 1 লিখলাম, নিচে 2 লিখতে হবে, কিন্তু দুইটাকে সিলেক্ট করলাম আগে, তারপর এখান থেকে টান মারলাম, আসছে। টান মারে 1 লিখতেছেন, এক্সেল বুঝতেছে আপনি এখানে 1 লিখতে যাচ্ছেন, এই যে 1 আসছে, তাহলে ওগুলাই আসবে। এটাকে যদি আপনি এরকম বানাইতে চান, তাহলে এখানে একটা পদ্ধতি আছে, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে এই যে ফিল সিরিজ নামে একটা অপশন আছে, হ্যালো, বা যদি আপনি এখানে নিচে 2 লিখে নিচে 4 লেখেন, এক্সেল বুঝতেছে আপনি জোর সংখ্যা লিখতে যাচ্ছেন, দুইটাকে সিলেক্ট করেন, টান মারেন, সবগুলো জোর আসবে। আপনি যদি এখানে 1 লিখেন, 1 লিখে নিচে 3 লেখেন, এক্সেল বুঝতে আপনি বেজোর সংখ্যা লিখবেন, বুঝতে পারছেন। আপনি 5 লিখে 20 দেন, টান মারেন, দেখবেন আপনার 15, আপনার 20 এরকম হয়ে যাবে, বেশি 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 হবে। যেমন এই জায়গায় 5 লিখলাম, নিচে 20 লিখতেছি, এই জায়গায় টান মারেন, এরকম করে 15 15 করে বাড়বে, বুঝতে পারছেন। আরেকটা এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি দেখেন, এই যে 1 লিখে 2 যে লিখলাম, আমি চাইছি এটা 400 পর্যন্ত টান মারবো, আমার এখন অনেক দূর পর্যন্ত যাইতে হবে, কিন্তু এই যে কম বেশি হয়ে যাচ্ছে না, এই দেখেন সময় লাগতেছে, কম বেশি হয়ে যাবে এরকম করে, এই দেখেন, এই যে 400 হইল না। এই কাজটা আরেকটা সহজ পদ্ধতিতে করা যাবে। যদি 5 পর্যন্ত হয়, আপনি টান মারলেন, কোনো সমস্যা নেই, 1 লিখলেন, নিচে 2 লিখলেন, সিলেক্ট করলেন, এই যে 5 পর্যন্ত টান মারলেন। কিন্তু যদি আপনি অনেকগুলো সংখ্যা বলে সিরিয়াল, যেমন 1 থেকে 1000, 1 থেকে 500, 700, তাহলে কি করবেন, আপনি এখানে 1 লিখবেন, 1 লিখার পরে বাইরে একটা ক্লিক করবেন, কারণ এখানে একটা অপশনে কিন্তু সিলেক্ট নেই, আছে। 1 লিখার পরে বাইরে একটা ক্লিক করবেন, দেখেন এগুলো হাইলাইট হয়ে গেছে। এবার এই ঘরে আবার ক্লিক করবেন, ক্লিক করে আপনি ফিলে যাবেন, এই যে ফিল লেখা আছে, ফিল থেকে এখানে দেখেন সিরিজ লেখা আছে, সিরিজে ক্লিক করে আপনি যে 1 2 গুলা করতে চাচ্ছেন সিরিয়াল, এটা কি আপনি কলাম আকারে করবেন না র আকারে করবেন? আমি কলাম আকারে করব। কলামে ক্লিক করলাম, স্টেপ ভ্যালু 1, 1 থেকে শুরু, কত শেষ হবে, আমি 500 দিলাম, ওকে দেন। এই দেখেন আপনি নিচে এসে দেখেন 500 পর্যন্ত হয়ে গেছে, এই দেখেন 500 পর্যন্ত আসছে, বুঝতে পারছেন। আরেকবার দেখেন, আমি ধরেন 100 থেকে আমি 2000 করব, 1 লিখলাম, কোনো অপশন কিন্তু হাইলাইট নেই, বাইরে একটা আগে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, তারপরে যাব কোথায়, ফিল, তারপরে সিরিজ, তারপরে কলাম, এখানে আমি 2000 লিখে দিব এখন, ওকে দেন। 2000 পর্যন্ত হয়ে গেছে, আপনি নিচে যান, এই দেখেন 2000 পর্যন্ত হয়ে গেছে, বুঝতে পারছেন। এটা যদি সারি আকারে করতে চান, এই দেখেন আমি এখানে 1 লিখলাম, বাইরে ক্লিক করলাম, ফিলে গেলাম, সিরিজ, ওয়ালাইকুম আসসালাম, এইবার দেখেন রতে তো ক্লিক করাই আছে, আমি দিলাম 100, এটা 100 পর্যন্ত সারি আকারে যাবে, বুঝতে পারছেন। আর এখানে যতগুলো কাজ করছেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, তারপরে ব্যাক স্পেস না ডিলিট দিবেন, কন্ট্রোল এ দেন, তারপরে কি ডিলিট, বুঝতে পারছেন।